আচ্ছা ভাইয়া, তুই কি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করবি? নিজের চাচাতো বোনের হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল শাহরিয়া। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনোই আশা করেনি সে। কপাল থেকে জোরে পড়া ঘাম দ্রুত মুছে ধমক দিয়ে শাহরিয়া তার চাচাতো বোন ফারিয়াকে বলল, ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কিনা বল। আর একবার এরকম কথা মুখে উচ্চারণ করলে ঠাচিও কিন্তু 2 থাপ্পড় বসিয়ে দেব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই ভিডিও দেখেছিস এবং চটি গল্পও পড়েছিস। তোর কি ইচ্ছে করে না কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করতে? তোর কি নিজের যৌবনটাকে একটু শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আয় আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও বেশ মজা পাবি আর আমিও। কাছে আয় ভাইয়া, কেউ দেখবে না, কারণ এই মুহূর্তে তুই বা আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। ছি, তুই এতটা নিচু মনের মেয়ে, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। ছি, তুই এসব পাপ কাজ দূর, প্লিজ চলে যা আমার 2 চোখের সামনে থেকে। আহা, পাপ বলছিস কেন? তুই কি ভিডিওগুলো দেখিস না বা চটি গল্প পড়িসনি? তারা যদি লিখতে বা এসব করতে পারে, তাহলে আমরা কেনই বা পারবো না? আর তুই নিজের এত ভালো ছেলে মনে করছিস কেন? তোর ইনবক্স চেক করলেই তো দেখা যায় না জানি কয়টা মেয়ের সাথে লুটুর পুটুর করেছিস। তাই এত ন্যাকা না সেজে কাছে আয়, চল না আমরা দুজনে মিলে অনেক মজা করি। শাহরিয়ারের বুঝতে আর একটুও বাকি রইল না যে তার চাচাতো বোন ফারিয়া নেট দুনিয়ায় ওই অন্ধকার পৃথিবীতে ডুবে গিয়েছে, ফ্রন্ট চুটির রোগে আক্রান্ত হয়ে গেছে। সেখান থেকে বের হওয়া অতটাও সহজতর নয়। নিজেকে আর এক মুহূর্তের জন্য আটকাতে পারেনি শাহরিয়া। সঙ্গে সঙ্গে কষে ফারিয়ার দুগালে 2 থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথেই 5টি আঙ্গুলের দাগ বসে পড়ে ফারিয়ার ফর্সা গাল জোড়ায়। তুই আমার চাচাতো বোন, সেটা ভাবতেই আমার আজ প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমিও নেট চালাই, তাই বলে এটা তুই ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুর পুটুর করি, অন্য ভিডিও দেখি এবং চটি গল্প পড়ে বিভিন্ন পাপ কাজে নিজেকে লিপ্ত করি। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু খারাপ ছবি বা ভিডিও চোখে পড়ে, সেগুলো আমি এড়িয়ে যাই, তাই বলে সেগুলো দেখি না। আমার আত্মবিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনো করব না, কখনোই নেট দুনিয়ার কোনো অন্যায় এবং পাপ কাজে জড়াবো না। আমাদের এমন কিছু দেখা বা শোনা একদমই উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় ও পাপ কাজে লিপ্ত হব। তোকে আমি পরিষ্কার করে বলছি, এসব অন্ধকার পৃথিবী ছেড়ে প্লিজ আলোর পথে চলে আয়। তাছাড়া কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবেই থাক। ভবিষ্যতে আবার এমন কিছু করলে চাচা চাচিকে কিন্তু আমি সব কিছু বলতে বাধ্য হব। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া আর কিছু বলতে পারল না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পরে শাহরিয়া নিজের রুমের দরজা দ্রুততার সাথেই বন্ধ করলো এবং মনে মনে ভাবতে থাকে, আজকাল কত শত ছেলে মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হিসাব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি গ্রুপ পেজ অথবা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কেউই সে সবের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না। তাছাড়া আমি অনেক বড় বড় গ্রুপ ও পেজের অ্যাডমিনকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন 18+ আইডি পেজ গ্রুপের রিপোর্ট মারতে মারতে নিমিষে নষ্ট করে দেয়, কিন্তু তারা কেউই আমার এসব কথা কোনো গুরুত্বর আকারে দেখেননি। জবাবে তারা প্রত্যেকেই বলেছিল, আমাদের আর কাজ কাম কি নাই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব। তারপরে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু লাভ হয়নি। একটিবার ভেবে দেখুন তো, যদি বড় বড় ভালো গ্রুপ পেজ সাইট আইডি সবাই যদি এসব 18+ আইডি পেজ এবং সাইটের বিরুদ্ধে লাগে, তাহলে আমার মনে হয় না ওইসব 18+ আইডি পেজ সাইটের চিহ্নটুকু পাওয়া যাবে। পরের পর্ব সবার আগে পাবেন S2 SO4 পেজে প্রতিদিন শত শত ছেলে মেয়ে কিন্তু নষ্ট হচ্ছে এসব বাজে পেজ গ্রুপ ও বিভিন্ন সাইটের জন্য।
রাতে খাবার খাওয়ার জন্য ফারিয়াকে ডাকতে গিয়ে শাহরিয়া দেখলো ফারিয়া ওসব 18+ ভিডিওগুলো দেখছে। শাহরিয়া দ্রুত ফারিয়ার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ছি, তোকে এত করে বলার পরও তুই আবার এসব দেখছিস? তোর মৃত্যুর ভয়ে বলতে কোনো কিছুই কি নেই? এতটা নির্লজ্জ খারাপ কি করে হলি? আমার মোবাইলতে বলছি। না, দিব না। আর আমি এক্ষুনি চাচা ও চাচিকে গিয়ে সবটা বলছি। কথাটা বলার সাথে সাথে যখন শাহরিয়ার সামনে পা বাড়াতে যাবে তার পূর্বেই ফারিয়া দ্রুত রুমের দরজা বন্ধ করে নিজ জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে। এই, তুই এসব কি করছিস? আমাকে যেতে দে বলছি। আজ আমি তোর এই মোবাইলটা চাচা চাচিকে দেখিয়ে ছাড়বো। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া তেমন কিচ্ছু বলল না, শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুনে বাসার সবাই দৌড়ে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারছিল না। পরবর্তীতে তারা দরজা ভাঙতে বাধ্য হয়। ভিতরে গিয়ে সবাই দেখতে পেল ফারিয়ার রুমে এক কোণে পড়ে আছে। ফারিয়া নিজের বাবাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল এবং পরিশেষে কাঁদতে কাঁদতে বলল, বাবা, শাহরিয়ার আমার গোসলের ভিডিও বানিয়ে সেটা দেখিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছিল। শাহরিয়ার মাথায় এই মুহূর্তে যেন গোটা আকাশটা ভেঙে ভেঙে পড়ছে। নিজের মেয়ের মুখে এইরূপ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। সজোরে একটা লাথি মারল শাহরিয়ারের বুকে। শাহরিয়া কিছু বলতে চাইলেও তাকে বলার মতন কোনো সুযোগ দেওয়া হয়নি। অতঃপর শাহরিয়ারের গালে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর শাহরিয়ারের বাবা বলল, তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাবা, আমার কথাগুলো তো একটাবার শুনো। কিন্তু একটা বারের মতো কেউ শুনেনি শাহরিয়ারের কথাগুলো। বাড়ি থেকে দূর দূর করে বের করে দিল। রাত প্রায় 12টা। রাস্তার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন ভাবছে, এখন কোথায় যাবে, কি করবে? মিথ্যা একটা অপরাধে সে যে আজ সর্বহারা। না চাইতেও চোখ দিয়ে টপ টপ করে শাহরিয়ার জল গড়িয়ে পড়ছে, কোনো ক্রমে আটকাতে পারছে না। হঠাৎ শাহরিয়া দেখতে পেল তার সামনে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। অতঃপর আরো ভালো করে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং ফারিয়া। ফারিয়া, তুই এখানে কেন? কিভাবে? আর কি চাস আমার কাছ থেকে? সব কিছু তো তুই কেড়ে নিয়েছিস। আমার সুন্দর জীবনটাকে বরবাদ করে দিলি। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া এক প্রকার অট্ট হাসিতে মেতে উঠে বলল, তোর এই সুন্দর চেহারা দেখেই না সবাই তোর প্রতি আকৃষ্ট হয়। আজ তোর এই সুন্দর চেহারাটাই আমি নষ্ট করে দিব। কথাগুলো বলার পরপরই ফারিয়া পানির মতন কিছু একটা শাহরিয়ারের মুখে ছুঁড়ে মারল। মুখে পড়তে শাহরিয়া বুঝতে পারল এটা অ্যাসিড জাতীয় কিছু। সাথে সাথে যন্ত্রণায় কাতর হয়ে শাহরিয়া চিৎকার দিয়ে উঠল। প্রতিনিয়ত ছটফট করছে সে, যন্ত্রণায় শেষমেশ মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করতে থাকে। হে আল্লাহ, কি আমার অপরাধ? তুমি বলো, কেন আমার সাথে এমনটা হলো? আমি যে আর সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কি করে আমি নিজের উপর সহ্য করব? আমি আর পারছি না। মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে শাহরিয়া। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি শাহরিয়া। আস্তে আস্তে শাহরিয়ারের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানে কি শেষ হয়ে যাবে শাহরিয়ারের গল্প, নাকি ঘুরে দাঁড়াবে? শুরু করবে নতুন এক অধ্যায়? তারপর শাহরিয়া যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল। মুখে বেশ যন্ত্রণা অনুভব করছে সে। তাছাড়া মুখের যাবতীয় অঙ্গগুলো ঠিকমতো তেমন একটা লড়াতেও পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে তার। অবশেষে ছটফট শুরু করে দেয় সে। যন্ত্রণায় বারবার গুমড়িয়ে উঠছে শাহরিয়া। ডক্টর খবর পাওয়া মাত্রই দ্রুত এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শাহরিয়াকে ঘুম পাড়িয়ে দিল এবং প্রায় 5 ঘন্টা পর শাহরিয়ার আবার জ্ঞান ফিরল। আচমকা একজন বৃদ্ধ লোক শাহরিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, কে সেই অন্তত নিষ্ঠুর প্রকৃতির অমানুষ
যে তোমার এই মুখে অ্যাসিড নিক্ষেপ করলো? বৃদ্ধ লোকটির কথা শুনে শাহরিয়া আর নিজের চোখের জল সামলে রাখতে পারল না। হাজার যন্ত্রণা, বেদনা, কষ্ট উপেক্ষা করে চোখের অশ্রু ঝরাতে ঝরাতে বলল, আঙ্কেল গো, নেট দুনিয়ার কালো সমাজে লিপ্ত হয়ে আমার নিজের আপন চাচাতো বোন আমার সাথে তার অবৈধ শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাতে আমি রাজি হইনি বিধায় এক প্রকার রাগ নিজের মধ্যে পুষে রেখেছিল এবং সেদিন রাতে সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাকে প্রথম এসে বাড়ি ছাড়া করলো। কিন্তু তারপরও বোধহয় ওর শান্তি হচ্ছিল না, যার ফলে পরবর্তীতে আমার সামনে এসে আমাকে অ্যাসিড নিক্ষেপ করে চলে যায়। জানেন আঙ্কেল, যাকে আমি সবসময় নিজের আপন বোন ভেবে আসছিলাম, সে বোনই আজ আমার এত বড় সর্বনাশ করলো। আমাকে পুরোপুরি ভেঙে টুকরো টুকরো করে দিল। সব কষ্ট হয়তো বেশ সহজে ভুলে থাকা যায়, কিন্তু আপন মানুষগুলোর দেওয়া কষ্ট ভুলে থাকা অনেকটা কঠিন। এত মানুষের মৃত্যু হয়, আমার কেন হয় না? শাহরিয়ারের কথাগুলো এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিল বৃদ্ধ লোকটি। অতএব তিনিও নিজ চোখের কোণে অশ্রু বা আটকাতে পারলেন না। বাবারে, এই দুনিয়ায় মানুষ চিনে ওঠা বড় কঠিন, কেউ কারো নয়। বাস্তবতা আরো কঠিন। পিছন থেকে সবসময় তারা আঘাত করে যারা কাছের অথবা অতি আপনজন হয়ে থাকে। আচ্ছা, আমি এখন কোথায়? এটা কোন জায়গা? আর আপনি কে? বাবা, আগে একটু শান্ত হও, আমি সবটা বলছি। হ্যাঁ জি, এবার বলুন। আমি আমার গাড়ি করে একটা জরুরি প্রয়োজনে বিশেষ কোনো একটা কাজে যাওয়ার পথে হঠাৎ রাস্তার এক পাশে তোমাকে ওই অবস্থায় দেখতে পেয়েছিলাম। তারপর কোনো কিছু না ভেবে আর দেরি করলাম না, দ্রুত তোমাকে এমার্জেন্সি ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসলাম এবং যথাসময়ে যদি তোমাকে হাসপাতালে না নিয়ে আসতাম তাহলে হয়তো তোমার মৃত্যু অবধারিত ছিল। কেনই বা আমাকে আপনি হাসপাতালে নিয়ে আসতে গেলেন? সেখানে মরতে দিতেন। আমি আর কি নিয়েই বা বাঁচবো? সবই তো আমার শেষ, সব কিছুই ধ্বংস হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো উৎসই আমি খুঁজে পাচ্ছি না। বাবারে, এখন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই তোমার নিকট অবশিষ্ট নেই। ধৈর্য ধরো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা কি জানো, আমার 17 বছরের একটা ছেলে ছিল যে নেট দুনিয়ায় নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে নির্দোষ একটা মেয়েকে ধর্ষণ করেছিল। সেই অপরাধে এখন সে জেলে। আচ্ছা থাক সেসব কথা, এখন তুমি আরাম করো, কারণ ডাক্তার তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছেন। কথাগুলো বলার পরপরই বৃদ্ধ লোকটি কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর একটা দুটো নয় 6টা মাস শাহরিয়াকে হাসপাতালে থাকতে হয়েছিল। এখন সে মোটামুটি সুস্থ। এই 6 মাস শাহরিয়াকে কতটা না কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেটা সেই বুঝতে পারবে যার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। শাহরিয়ারের প্রতিটা দিন ছিল বেঁচে থেকেও মরার মতো অবস্থা। আজ 6 মাস পর বৃদ্ধ লোকটি শাহরিয়াকে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলো। শাহরিয়া এখন বৃদ্ধ লোকটির বাড়িতে বড় একটা রুমের বসে রয়েছে। হঠাৎ তার চোখে দৃষ্টি গিয়ে পড়ে রুমের এক পাশে থাকা আয়নার দিকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে আয়নার সামনে চলে গেল। আয়নায় নিজেকে দেখে নিজে ভয়ে কিছুটা পিছিয়ে যায় শাহরিয়া। বারবার হাত দিয়ে নিজের মুখটি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখের এক পাশটা কি কুৎসিত হয়ে গেছে। নিজেকে দেখে নিজেই ঠিক মতো চিনে উঠতে পারছে না শাহরিয়া। আচমকা জোরে চিৎকার দিয়ে উঠল শাহরিয়া। চিৎকার শুনে বৃদ্ধ লোকটি দ্রুতই ছুটে আসলেন এবং বললেন, কি হয়েছে বাবা? আমার সব শেষ করে দিয়েছে, ও আমায় ধ্বংসের শীর্ষে তুলে দিয়েছে। আমি এই কুৎসিত বিশ্রী চেহারা নিয়ে বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি শাহরিয়াকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই ওনার বিফলে যাচ্ছিল। শাহরিয়া কিছুতেই শান্ত হচ্ছিল না। তারপরও দমে যায়নি বৃদ্ধ লোকটি। অতঃপর বহু কষ্টে শাহরিয়াকে শান্ত করতে তিনি সফল হন। তাতে শাহরিয়া সহ খেতে বসেছিল। বৃদ্ধ লোকটি সুন্দরীর মেয়েটি সবাইকে খাবার বেড়ে দিল, একমাত্র শাহরিয়াকে খাবার বেড়ে দেয়নি। বৃদ্ধ লোকটি ধমকে সুরে খাবার বেড়ে দিতে বললে জবাবে ওনার মেয়ে নীলা বলল, না সরি বাবা,
আমি এই কুৎসিত ভয়ঙ্কর দেখতে লোকটাকে খাবার বেড়ে দিতে পারবো না। ওনার কাছে যেতেই আমার ঘৃণা করে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি তার মেয়েকে সবার সামনে থাপ্পড় মারতে চাইলে শাহরিয়া থামিয়ে দিয়ে বলল, না আঙ্কেল, উনি তো ঠিক কথাই বলেছেন। আসলেই আমি এখন কুৎসিত দেখতে একটা ছেলে। আমার কাছে আসলে সবার ঘৃণা লাগাটাই স্বাভাবিক। অতএব শাহরিয়ায় নিজেই খাবার বেড়ে নিল। খাওয়া দাওয়ার শেষ করে শাহরিয়া সেই রুমে চলে এলো, যে রুমে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। অতঃপর তেমন আর কিছু ভাবলো না শাহরিয়া। বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্র ঘুমিয়ে পড়ল। পরের দিন শাহরিয়া ঘুম থেকে ওঠার সাথে সাথে তার সামনে ফারিয়ার মতো কাউকে দেখতে পেল। নিজ চোখ দুটো ডলতে ডলতে শাহরিয়া আরো ভালো করে তাকিয়ে দেখলো এটা ফারিয়ায়। ফারিয়াকে দেখে শাহরিয়ার ভয়ে আটকে উঠল। ফারিয়া শাহরিয়ার এইরূপ ভয়াত্মক অবস্থা দেখে অট্ট হাসি দিয়ে বলল, শেষে শাহরিয়ার, কোথায় পালাবি তুই? তোর মুখের এক পাশটা তো আমি সম্পূর্ণ নষ্ট রূপ দিয়েছি, এবার অন্য পাশটা বাকি। কথাগুলো বলেই ফারিয়া শাহরিয়ার দিকে এগোতে থাকে, আর শাহরিয়া ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ শাহরিয়া থেমে গেল, কারণ তার প্রধান বাধা হচ্ছে দেওয়াল। অর্থাৎ শাহরিয়া দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে আর পিছতে পারছে না। জানিস শাহরিয়ার, আমার খুব আনন্দ তখন লাগবে যখন এই অ্যাসিডটা তোর মুখের অন্য পাশটায় পড়বে। যখন তুই কষ্টে চিৎকার করবি না, তখন আমার মনের গহীনে জ্বলন্ত আগুন একটু হলেও নিভবে। আর তুই যখন হাড়ে হাড়ে টের পাবি আমার কথা না শোনার ফল কতটা ভয়ানক হতে পারে। কথাগুলো বলতে ফারিয়ার একটু দেরি হলেও নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারতে একটুও দেরি হয়নি। কথাগুলো বলতে ফারিয়ার একটু দেরি হলেও নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারতে একটুও দেরি হয়নি। অ্যাসিড মুখে এসে পড়ার সাথে সাথে শাহরিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো এবং সে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো, কিন্তু ফারিয়ার চিহ্নটুকুও পায়নি। অতঃপর শাহরিয়া বেশ বুঝতে পারলো যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে থাকা গ্লাস ভর্তি পানি এক নিমিষে ডক ডক করে খেয়ে ফেললো শাহরিয়া এবং বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎই শাহরিয়ার কানে সুমধুর কণ্ঠে আজান ভেসে আসলো। আজান শেষ হওয়ার পর শাহরিয়া আর দেরি করলো না, দ্রুত উঁচু করে নামাজ আদায় করে মোনাজাতে চোখের অশ্রু বা ছেড়ে শুধু এক কথাই বলেছিল, আল্লাহ, তুমি পথ ভ্রষ্টদের সঠিক পথ দেখাও এবং সবাইকে হেদায়েত দান করো। সকালবেলা ছাদের এক পাশে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখছিল শাহরিয়া। পাশে বিদ্যমান সুন্দর ফুল ও ফুলের সুবাস তাকে মুগ্ধ করছিল, আবার তার মধ্যে ফুটফুটে বাতাস, যা শাহরিয়ারের মনকে বারবার অজানা আনন্দে ভরে তুলছে। হঠাৎ শাহরিয়া বুঝতে পারলো তার পেছন থেকে কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার করছে। শাহরিয়া পেছনে ফিরে দেখলো এটা নীলা। আপনি এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার কি ছাদে করছি? আপনি ছাদে কেন এসেছেন? ছাদে আমি ছাড়া আর কেউ আসে? সাহসও করে না। আপনি জানেন না কেন এলেন ছাদে? সরি, আমার জানা ছিল না। আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুরফুরে বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি প্লিজ আমার পবিত্র ফুলগুলোর পাশ থেকে সরে দাঁড়ান, না হলে আপনার বিশ্রী কুৎসিত চেহারার জন্য আমার ফুলগুলো নিমিষেই ঝরে যেতে পারে। তাই প্লিজ আপনি এখন ছাদ থেকে চলে যান। আমি কিছুতেই আপনার মতো কুৎসিত দেখতে একটা লোককে সহ্য করতে পারছি না। নীলার কথার জবাবে শাহরিয়া কিছু বলল না, কারণ কি আর বা সে বলবে, বলার মতো তার কাছে কোনো শব্দই অবশিষ্ট নেই। অতঃপর শাহরিয়া চুপচাপ ছাদ থেকে নিচে নেমে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলা এসে কড়া গলায় শাহরিয়াকে বলল, আচ্ছা, আপনি কি আমাদের বাড়িতে পায়ের উপরে পা তুলে খেতে এসেছেন? আপনার কি লজ্জা বোধ নেই? এভাবে অপরিচিত একজন লোকের বাড়ি আরামায়েশে থাকছেন ও বসে বসে ভালো ভালো খাবারগুলো গিলছেন। যদি আপনি আমাদের বাসার কোনো কাজ করতেন তাহলেও নিজের মনকে কিছু অন্তত বুঝ দেওয়া যেত। আমার বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, না হলে কি করে পারলো আপনার মতো একজন আপদ আমাদের বাড়িতে আনতে? আর হ্যাঁ, আমি শুনেছি আপনার চাচাতো বোন নাকি আপনার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে। আমার তো মনে হচ্ছে আপনি আপনার চাচাতো বোনের সাথে সত্যিই কিছু খারাপ করেছেন বা করার চেষ্টা করেছেন।
তাই বোধ হয় সে আপনার মুখে অ্যাসিড মেরেছে। নীলার কথা শুনে শাহরিয়ার চোখ বড় বড় করে নীলার দিকে তাকালে নীলা ধমকে সুরে বলল, আপনার সাহস তো কম না। আপনার কুৎসিত বিশ্রী মুখ দিয়ে আমার দিকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। থাপ্পড় মেরে গাল পাঠিয়ে দেব কিন্তু। যত সব। কথাগুলো বলে নীলা রুম থেকে চলে গেল। আস্তে আস্তে দিন যত অতিক্রম হচ্ছে তেমনি শাহরিয়ার প্রতি নীলার ব্যবহার ধীরে ধীরে খারাপ হচ্ছে। অতএব শাহরিয়ার সিদ্ধান্ত নিল এই বাড়িতে আর থাকবে না। কারোর মাথার বোঝা হয়ে থাকা অন্তত শাহরিয়ার পছন্দ করে না। পরের দিন সবার সামনে পরিষ্কার করে শাহরিয়া বলে দেয় এই বাড়ির কোনো বোঝা হয়ে সে আর থাকতে চায় না। শাহরিয়ারের কথা শুনে গম্ভীর গলায় বৃদ্ধ লোকটি অর্থাৎ নীলার বাবা তখন বলল, কি হয়েছে বাবা? জবাবে শাহরিয়া মুস্কি হেসে নীলার বাবার হাত দুটি ধরে বলেছিল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, যা মুখের ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সৃষ্টিকর্তার নিকট আপনার পরিবারের জন্য আমি সর্বদাই কল্যাণ কামনা করব। তাহলে আমি এবার আসি, বিদায়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে শাহরিয়া সেখান থেকে চলে আসতে সফল হলো। আসার আগে নীলার বাবা শাহরিয়াকে বেশ কিছু টাকা দিতে চেয়েছিল। তাকে শাহরিয়া না সূচক উত্তর দিয়ে বলেছিল, টাকার কোনো প্রয়োজন আমার নেই, নিজে খেটে খুঁটে উপরে উঠতে চায়। ঢাকা রেলওয়ে স্টেশনে একটা ওভারব্রিজের উপরে বসে আছে শাহরিয়া, মুখখানি তার কাপড় দিয়ে ঢাকা। মনে মনে এটা ভেবে শাহরিয়া খুব কষ্ট পাচ্ছে। এতটা সময় চলে গেল কিন্তু নিজের বাবা মা এখনো একটিবারের জন্য কোনো খোঁজখবর নিল না। এখন শাহরিয়ারের সম্মুখে সবচেয়ে বড় ও কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ালো, সে এখন কি করবে? কোথায় থাকবে বা যাবে? কি খাবে? বেঁচে থাকার এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যে অনেক কঠিন। হঠাৎ করে শাহরিয়ার চোখের দৃষ্টি গিয়ে পড়ল নিচে থাকা কিছু লোকজনের উপর। তাকিয়ে তাকিয়ে শাহরিয়া দেখছে লোকগুলো মাথার কাম পায়ে ফেলে ভারী বস্তাগুলো নিজের পিঠে কিভাবেই না টানছে। অথচ শাহরিয়াও শেষ পর্যন্ত ওই দিনমজুর লোকগুলোর সাথে যুক্ত হয়ে যায়। 20টি বস্তা টানার জন্য সবাইকে 1000 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ সবাইকে 500 টাকা জোর করে ধরিয়ে দিয়ে বিতাড়িত করে দেওয়া হলো। হায় রে মানুষ, সবকিছু ভুলে যেতে পারলেও গরিবদের হক মেরে খাওয়ার একদম ভুলবে না এক প্রকার মানুষ। 500 টাকা হাতে নিয়ে ভাবতে থাকে শাহরিয়া এই টাকা দিয়ে কি করবে। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। অতএব সে আর কোনোরূপ দেরি করলো না, বুদ্ধি অনুযায়ী কাজ আরম্ভ করলো। সর্বপ্রথম সে একটা কম দামি সেকেন্ড হ্যান্ড বাটন ফোন খুঁজতে শুরু করলো। অবশেষে পেয়েও গেল। 470 টাকা দিয়ে বাটন ফোনটা সে ক্রয় করলো, যেটা দিয়ে নেট সহজে চালানো যায়। নিজের সাথে আগে থেকেই একটা সিম থাকাতে পরবর্তীতে আর কোনো সমস্যাই হয়নি শাহরিয়ারের। বাটন ফোনের সাহায্যে ইন্টারনেটের বিভিন্ন ন্যায়বাচক সাইট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করে শাহরিয়া। পরিশেষে রাস্তা থেকে ঠাঁই হয়ে বস্তিতে। এখন সে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করে বিভিন্ন ন্যায়বাচক এবং ভালো সাইটগুলো থেকে। আস্তে আস্তে ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র ক্রয় করলো শাহরিয়া। যদিও বা এখন শাহরিয়া আর বস্তি নামক স্থানে থাকে না। তার রাত দিন অক্লান্ত পরিশ্রমের ফলে সে এখন শক্তিশালী একজন হ্যাকারে পরিণত হয়েছে। নিজের পরিশ্রমের টাকায় বড় ফ্ল্যাট কিনে থাকছে। এখন শাহরিয়াকে ওরফে শেরু ভাই নামের ইন্টারনেট দুনিয়ায় প্রায় প্রত্যেকেই চেনে। আর চিনবেই না কেন? একের পর এক 18+ আইডি, বড় বড় ফেসবুক পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং বিভিন্ন ফোন ভিডিও সাইটগুলো ধীরে ধীরে ধ্বংসের শীর্ষস্থানে তুলছে শাহরিয়া। শাহরিয়ারের এমন কাজগুলো খুব দ্রুতই তার ফ্যান ফলোয়ার বৃদ্ধি করলো। আস্তে আস্তে বড় বড় গণ্যমান্য মানুষদের সামনেও চলে আসতে শুরু করে এবং অবশেষে হয়ে ওঠে নেট দুনিয়ার কিং শাহরিয়া ওরফে শেরু ভাই। তাছাড়া শাহরিয়া মাঝে মধ্যে মুখোশ পরে লাইভে এসে 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ন ভিডিওর সাইটগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যেককে এসব কালো জগৎ থেকে দূরে সরে আসার আহ্বান জানিয়ে পায়ের উপরে পা তুলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব দ্রুতই নেট দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করে আলোয় পরিণত করবে।